নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনেটক্সে আপনাদের সবাইকে স্বাগত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটির কর্চার তৃতীয় খণ্ড আপনারা শুনছেন। শুরু করি। রত্নেশ্বর শুধু লিখেছেন, উঠিয়াও একটা কারণে বাহির হইতে বিলম্ব হইল। স্বর্ণলতাকে এই রাত্রে লইয়া যাওয়া ঠিক হইবে কিনা স্থির করিতে বিলম্ব হইল। অবশেষে এই শীতের রাত্রে ছোট ছেলে লইয়া যাওয়া ঠিক উচিত বোধ হইল না। অতএব আমি একাই বাহির হইলাম। বাহির হইবার সময় অঞ্জনা বলিল, আমি যাই, কারণ এ সময় অনেক সাংসারিক মঙ্গলের কাজ থাকে। ও বাড়িতে তো একা সেই বাই ছাড়া মেয়ে ছেলে কেউ নাই, সেসব আমিই করিব। ইহা খুবই সমীচীন মনে হইল। অগত্যা তাহাকে সঙ্গে লইয়াই সেই শীতের শেষ রাত্রে রওনা হইয়া যখন যানবাজার আসিয়া পৌঁছিলাম, তখন আমার পিতা দুর্দান্ত দুর্ধর্ষ বীরেশ্বর রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। বড়ই দুঃখ বোধ করিলাম, অনুশোচনাও হইল। গত রাত্রে এখানে থাকিলেই হইত, না হয় ফলটল খাইয়াই থাকিতাম। হায়, এমন দুর্দান্ত দুর্ধর্ষ পুরুষ, বিশালাকায় বীর পুরুষ আজ চির নিস্তব্ধ। আমার নয়ন যুগল হইতে অশ্রু নির্গত হইতে লাগিল। বক্ষের মধ্যে একটা বেদনা অনুভব করিলাম। সেই সমারোহময় পুরুষ আজ নিঃসঙ্গ অবস্থার মধ্যে মৃত্যুমুখে পতিত হইয়াছেন, অথবা ইহাই তাহার উপযুক্ত হইয়াছে। তিনি সংসারে একা থাকিতে চাহিয়াছেন। সাধ্বী স্ত্রীর প্রতি বিরাগের অন্ত ছিল না। আমি পুত্র আমার সহিত আজ 1 বৎসর পত্রভিন্ন সাক্ষাৎ করেন নাই। আজীবন এক বাইজিকে লইয়াই জীবনাতিপাত করিলেন। ঈশ্বর মানিতেন না, কাহাকেও গ্রাহ্য করিতেন না। সুতরাং এ প্রকার মৃত্যুই তাহার উপযুক্ত এবং বিধাতা কর্তৃক অবধারিত ছিল। সুরেশ্বর একটু চুপ করলে। সুলতা বললে, রত্নেশ্বর রায় একজন অসাধারণ মানুষ ছিলেন। সুরেশ্বর একটা সত্যকারের ক্যারেক্টার, অত্যন্ত শক্ত মানুষ। সুরেশ্বর বললে, হ্যাঁ, তা ছিলেন। সে কথা আমি আমার জবানবন্দির মধ্যে বারবার বলেছি। সেই কারণেই যে দুটো হত্যা তিনি করিয়েছিলেন, তার অপরাধ বিবেচনা করতে গিয়ে সম্ভ্রম ভরে পিছিয়ে এসেছি। মনে মনে বলছি, তোমার বিচার অন্য যারা শুনবে জানবে, তারা যা বলে বলুক, যা করে করুক, আমি শুধু তোমার কাজের জবানবন্দি দিয়েই খালাস। তবে এক্ষেত্রে তার ডায়েরি থেকে যা পেয়েছি তার বাইরেও আরও কিছু আছে। সেটা জেনেছিলাম আমি রত্নেশ্বর রায়ের সহোদরা অন্নপূর্ণা দেবীর কাছে। এক্ষুনি আমি তোমাকে বললাম, ভবানী দেবীর এই পত্রখানা পেয়েছি আমি তারই কাছে। 1937 সালেও 75 বছর বয়সে তিনি বেঁচে ছিলেন। 1863 সাল থেকে কিছুক্ষণের জন্য 1937 সালে এসো সুলতা। 1937 সালে যে সময়ে গোপাল সিংয়ের প্রপৌত্র শিবু সিং নামক ভালো ছেলেটি বিপ্লবী দলে যোগ দিয়েও তার বাপের কাছে রায়বাড়ির অত্যাচারে তার দুর্ধর্ষ এবং প্রবল প্রতাপ প্রপিতামহ গোপাল সিংয়ের সর্বনাশের এবং চরম অপমানের গল্প শুনে বিপ্লবীর ধর্ম বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতার মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে সরকারি সাক্ষী হয়ে বীরেশ্বর রায়ের প্রপৌত্র রত্নেশ্বর রায়ের পৌত্র শক্তিহীন দেউলে জমিদার শিবেশ্বর রায়ের পুত্র, তাদের অঞ্চলের বিপ্লবী গোষ্ঠীর নায়ক অতুলেশ্বর কাকার বিরুদ্ধে এজাহার দিলে এবং নির্দোষ আমার মেজদিদিকে শুদ্ধ ধরিয়ে দিলে, সেই সময় এলো। নিশ্চয় মনে আছে তোমার সুলতা যে মেজদি আমাদের অর্চনাকে বাঁচাতে তার কাছে গচ্ছিত রিভলভারটা নিজে নিয়ে বের করে দিয়ে এই শাস্তিটা নিজে নিয়েছেন। অর্চনা তাতেও নিজেকে সংযত করতে পারেনি। শান্ত নিরীহ বৈষ্ণব প্রকৃতির বিষয়ে অনাসক্ত মানুষ বিমলেশ্বর কাকাকে সুকৌশলে উত্তেজিত করে
রায়বংশের রক্তের প্রসুপ্ত প্রচণ্ড ক্রোধকে জাগিয়ে তুলেছিল। অর্চনা যে কথাটা বিমলেশ্বর কাকাকে বলেছিল, সে কথা তার মুখ থেকে বেরিয়েছিল যে অমোঘ শক্তিতে, তা আমি শুনিনি। আমি শুনেছিলাম বিমলেশ্বর কাকার স্ত্রীর মুখ থেকে। তাতেই আমার বুকেও আগুন জ্বলেছিল। বিমলেশ্বর কাকা বুকের জ্বালায় শিবুকে মারতে গিয়ে ধরা পড়লেন। আমি সেদিন রত্নেশ্বর রায়ের ডায়েরি পড়ে যাচ্ছিলাম। সকালের পর ও বাড়ি থেকে যখন বিমলেশ্বর কাকাকে ধরে নিয়ে গেল কোমরে দড়ি বেঁধে, তখন থেকেই পড়তে বসেছিলাম। খাইনি, স্নান করিনি, হুইস্কি স্পর্শ করিনি, খেয়েছিলাম কয়েক কাপ চা। রাত্রি হয়ে গিয়েছিল 10টা। শীতের দিন কীর্তিহাট গ্রামে রাত্রি 10টা কম নয়। শেয়াল ডেকে গেছে। বিবি মহলের পাশে কাঁসাইয়ের ধারে জঙ্গলে পেঁচা ডাকছে। পেঁচার ডাক বড় কর্কশ, সুলতা। কলকাতায় মানুষ তুমি, নিস্তব্ধ রাত্রে পেঁচার ডাক সম্ভবত তুমি শোনোনি। বিবি মহল খুব বড় নয়, কিন্তু ছোটও নয়। বাড়িটার মধ্যে আমি আর রঘু চাকর। রঘুও কিছুকাল কীর্তিহাটে বাস করে আর রায়বাড়ির মহলগুলোয় ঘুরে রায়বাড়ির মেজাজ খানিকটা পেয়েছিল। বিমলেশ্বর কাকার অপমানে সেও সেদিন দুঃখ পেয়েছিল। সেও আমাকে সেদিন খাবার কথা বিশেষ বলেনি, নিজেও খায়নি। আমি ডায়েরি পড়ছিলাম, হঠাৎ 14 বাতির টেবিল ল্যাম্পটা দপ করে নিভে গেল। সম্ভবত সন্ধেবেলা থেকে জ্বলতে জ্বলতে গরম হয়ে গ্যাস হয়েছিল। রঘুকে আলো জ্বালাবার জন্যে ডাকতে গিয়েও ডাকলাম না। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে বসে রইলাম। ভাবছিলাম রায়বংশের কথা। রত্নেশ্বর রায়ের ডায়েরিতেই পড়েছি ভবানী দেবীর মৃত্যুর কথা। রত্নেশ্বর রায়ের সঙ্গে বীরেশ্বর রায়ের ওই তিক্ত কঠিন কথাগুলির কথা। তখনও আমি ভবানী দেবীর ওই চিঠির কথা ঘুণাক্ষরেও জানি না। কি জানি কেন রত্নেশ্বর রায়ের কঠোরতা আমার এক্ষেত্রে ভালো লাগেনি। তার ডায়েরির শেষ যে লাইনটা পড়েছিলাম, সেটা আমার মনে গাঁথা হয়ে আছে। তিনি লিখেছিলেন, সংসারে ন্যায় এবং নীতি সর্বাপেক্ষা মূল্যবান। ন্যায়কে মাথায় করিলে স্ত্রী, পুত্র, মাতা পিতা, আত্মীয় স্বজন সকলেই তার অপেক্ষা ক্ষুদ্র। ন্যায়ের জন্য প্রয়োজনে পিতা পুত্রকে পরিত্যাগ করেন, এমন দৃষ্টান্ত লক্ষ লক্ষ রহিয়াছে। স্ত্রীর অন্যায়ে স্ত্রীকে ত্যাগ এদেশে সাধারণ ঘটনা। পিতাকে লোকে পরিত্যাগ সচরাচর করে না। তাহার কারণ বিষয় শতকরা 99 ক্ষেত্রে পৈতৃক হইয়া থাকে। কিন্তু এ দেশে রামমোহন রায়ের মতো দৃঢ়চেতা পুরুষ দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন। তিনি পিতাকে ত্যাগ করেন নাই, কিন্তু তাহার আদর্শের জন্য পিতৃশ্রাদ্ধে বিগ্রহ ও শালগ্রাম শিলাকে ঈশ্বর বলিয়া মানিতে অসম্মত হইয়া মাতার সহিত বিরোধ করিয়া উঠিয়া চলিয়া আসিয়াছিলেন। আমার পিতা চিরদিনই স্বেচ্ছাচারী, কোনো ন্যায়, কোনো ধর্মকে মান্য করেন না। তিনি বাইজিকে আমার দেবীতুল্য মাতৃদেবী অপেক্ষা উচ্চে স্থান দেন, আমার মাতাকে অভিশাপ দেন। তাহার প্রতি চিরদিনই আমার বিরাগ। মধ্যে বৎসর 3 জন্য মাতার জন্যই তাহার অনাচার সহ্য করিয়াছি, কিন্তু মাতৃদেবীর অন্তে তাহার প্রতি পূর্ব বিরাগ আরও বৃদ্ধি পাইয়াছে। রায়বংশে তিনি অনাচার, ব্যভিচার এবং স্বেচ্ছাচারে, অত্যাচারে সর্বাপেক্ষা কলঙ্কিত পুরুষ, সর্বাপেক্ষা দুর্দান্ত। তিনি আজ মৃত্যুমুখে পতিত হইলেন। দুঃখ আমার হইতেছে, কিন্তু দুঃখ হওয়া বোধহয় উচিত ছিল না। আমাকেই তাহার মুখাগ্নি করিতে হইল। মনে মনে বলিলাম, আমি কামনা করি তুমি মুক্তি লাভ করো, কিন্তু আমি জানি তোমার কর্মফলে তোমাকে বহু জন্মান্তর এই সকল কর্মের ফল ভোগ করিতে হইবে। অন্ধকারে বেদনাহত মন নিয়েই বসেছিলাম। রঘু বাইরের ঘরে বসেছিল। সে ঘরের অন্ধকার দেখে ঘরে এসে ঢুকল। আমি বুঝতে পেরে বললাম, থাক, আলো জ্বালাতে হবে না। ঠিক এই সময় নিচে থেকে ডাক শুনলাম, সুরেশ্বর, শুয়েছ নাকি? কণ্ঠস্বর চিনতে পারলাম না। হেঁকে বললাম, কে? আমি জগদীশ্বর কাকা। জগদীশ্বর কাকা?
অর্চনার বাবা? খবর পেয়েছি সন্ধ্যার পর ফিরেছেন। এত রাত্রে আমার কাছে এসেছেন জগদীশ্বর কাকা কিসের জন্য? এসে সমস্ত খবর শুনে আর একটা সর্বনাশ বা ভয়ঙ্কর কিছু করে ফেলেছেন নাকি? আমি তাড়াতাড়ি রঘুকে আলোটা জ্বালতে এবং ডায়েরিগুলো সামলে রাখতে বলে বাইরে রঘুর ঘরে যে হ্যারিকেনটা জ্বলছিল সেটা নিয়ে নেমে গেলাম। দেখলাম জগদীশ্বর কাকা অর্চনার হাত ধরে দাঁড়িয়ে আছেন। বুঝলাম একটা কিছু ঘটেছে। বললাম, এত রাত্রে জগদীশ্বর কাকা? জগদীশ্বর কাকা বললেন, ওপরে চলো, বলছি। এসেছি এই সর্বনাশী হারামজাদির জন্যে। কোনো প্রশ্ন করলাম না সেখানে, কারণ আমার সন্দেহ ছিল কোনো না কোনো পুলিশের চর কোথাও ঘাপটি মেরে আছে। বিমলেশ্বর কাকাকে হাতকড়া দিয়ে কোমরে দড়া বেঁধে গ্রাম ঘুরিয়ে তাদের কাজ তারা শেষ করেছে, এ কথা অন্তত আমার বিশ্বাস হয়নি। উপরের ঘরে এসেই জগদীশ্বর কাকা অর্চনাকে ছেড়ে দিলেন এবং কঠোর কণ্ঠে বললেন, চুপ করে দাঁড়া হারামজাদি, চুপ করে। তারপর আমাকে বললেন, তুমি তো শুনেছ সব। জগদীশ্বর কাকার শরীর থেকে গাঁজার গন্ধ বের হচ্ছিল। আমি বুঝলাম কি বলছেন তিনি। বললাম, সবই তো আমার চোখের সামনে ঘটেছে, আমি তো ছিলাম। ন্যাকা সেজো না হে, বিমলের স্ত্রী, বর্ধমানের বৌমা তোমাকে সব বলেনি? হারামজাদি পোড়ার মুখী যা সব বলতো বিমলকে, সেসব কথা পুলিশের কাছে বলতে তুমি তাকে বারণ করনি? স্বীকার করলাম। বললাম, হ্যাঁ বলেছিলাম, না হলে যে আজ ওকেও ধরে নিয়ে যেত জগদীশ্বর কাকা। যেত, আপদ যেত, আমি বাঁচতাম। এসব আপনি কি বলছেন জগদীশ কাকা? হাউ হাউ করে কেঁদে উঠলেন তিনি। বলছি সাধে, তুমি জানো আমার শালার শালা পুলিশের সাব ইন্সপেক্টর, তার সঙ্গে বিয়ের সম্বন্ধ করে এসেছি, তারা আসবে, কথা পাকা হবে, দিনও ঠিক করে এসেছি এই মাঘ মাসে। এখন হবে কি, করব কি বলতে পারো? হঠাৎ কান্না থামিয়ে প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন। বললেন, আর হারামজাদি আমার মুখের ওপর বলে কি জানো? ওর এত বড় আস্পর্ধা, এত বড় বুকের পাটা, ঘাড়ের ওপর 3টে মাথা, বলে ওখানে আমি বিয়ে করব না। জোর করলে আমি বলবো আমি এসবের ভেতরে আছি, নয়তো আমি বিষ খাবো, নয় গলায় দড়ি দেব। এসব কথা আমি জানতাম, অর্চনা সেদিন আমায় বলেছিল। আমি বললাম, একটা কথা বলবো কাকা? মুখভঙ্গি করে আমাকে বললেন, তুমি বিয়ের ভার নেবে তো, যা খরচ করতে হয় তুমি করবে, সে কথা ও আমাকে বলেছে। আমি বললাম, হ্যাঁ সে কথা আমি বলেছি ওকে, আমি কালই যেতাম আপনার কাছে কথাটা বলবার জন্য। জগদীশ কাকা আবার বদলালেন। এবার সংযত অথচ শাসনের সুরে বললেন, হ্যাঁ তাই আমি জানতে এসেছি। ও আমাকে বললে আমার বিয়ের কথা নিয়ে তোমরা ভেবো না, সুরেশ্বরদা বলেছে আমাকে সে পাত্র ঠিক করে বিয়ে দেবে, যা খরচ হয় সে করবে। হ্যাঁ তা করব আমি সে কথা আপনার সামনেই বলছি। না, সামনে বললে হবে না, আমার পায়ে হাত দিয়ে বলো। আমি গাঁজা খাই, মদ খাই, যাই হই, আমি তোমার কাকা, গুরুজন। আমার পায়ে হাত দিয়ে বলো আর 3 সত্যি করো। তাই বললাম এবং পায়ে হাত দিয়ে শপথও করলাম। তখন আবার বললেন, শুধু ও বললে হবে না, স্বজাতে স্বঘরে, মানে পাল্টি ঘরে বিয়ে দিতে হবে। তুমি আধা বেম্ভ আমি জানি, তুমি যে লেখাপড়া জানা, যার তার ঘরের ছেলে এনে বলবে এর চেয়ে ভালো পাত্র আর হয় না, সে হবে না। সুরেশ্বর বললে, তোমাকে কি বলবো সুলতা, আমি এই অধপতিত রায়বংশের সন্তানটির কথায় রাগ করতেও পারিনি, ঘৃণা করতেও সংকোচ হয়েছিল, ইচ্ছে হয়েছিল কাঁদি। এক কোণে অর্চনা চুপ করে দাঁড়িয়েছিল। তার মুখের দিকে তাকিয়ে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ দুটো হয়ে উঠেছে যেন জ্বলন্ত অঙ্গার, ধুক ধুক করে জ্বলছে। সে যেন এখনই ক্রোধে ক্ষোভে ফেটে পড়বে বলে মনে হলো। আমি তৎক্ষণাৎ সেই প্রতিশ্রুতি দিলাম। বললাম, তাই হবে। জগদীশ্বর কাকা বললেন, শোনো,
এই রায় বংশ সিদ্ধ পুরুষের বংশ। অর্চনাকে সবাই বলে ও হলো সতী বৌরানী, এই বংশে ফিরে এসে জন্মেছেন। বৌরানীর বাবা কালী সিদ্ধ মহাসাধক ছিলেন। ওকে সৎপাত্রে না দিলে সর্বনাশ হবে তোমার। অর্চনা এবার সত্যই ফেটে পড়ল, চিৎকার করে উঠল, বাবা! জগদীশ্বর রায় দুরন্ত ক্রোধী, গাঁজা মদ খেয়ে প্রায় বিকৃত মস্তিষ্ক। তার বাপ আমার ঠাকুরদা শিবেশ্বরের সমৃদ্ধি এবং জবরদস্তির আমলে তিনি জন্মেছেন, বড় হয়েছেন। ছেলেবেলা থেকে দুরন্ত, দুর্দান্ত। এক পুলিশ আর গভর্নমেন্ট ছাড়া কাউকে গ্রাহ্য করেন না। সেই তিনি পর্যন্ত চমকে উঠলেন তার সে চিৎকারে। তার দিকে তাকিয়ে তাকে তিনি ধমক দিতে পারলেন না, সভয়ে তার দিকে তাকিয়ে রইলেন। অর্চনা বললে, তুমি এবার থামবে কিনা বলো। অপ্রতিভের মতো জগদীশ্বর কাকা বললেন, থামব? হ্যাঁ, থামবে। এবার তুমি যা বলবে আমি জানি। বিয়েতে যে টাকা সুরেশ্বরদা খরচ করবে সেই টাকাটা তুমি নিজে চাইবে। বলবে তার থেকে সুরেশ্বর টাকাটা তুমি দাও, আমি দেখে শুনে ভালো পাত্রেই ওর বিয়ে দিই। আমি জানি তা হবে না, তুমি বাড়ি চলো। আমি বললাম, অর্চনা চুপ কর, এসব কথা বলতে নেই। উনিই বা তা বলবেন কেন? অর্চনা বলে উঠল, বলবেন বলবেন বলবেন, আমি জানি। জগদীশ্বর কাকা মাথা হেঁট করে রইলেন। অকস্মাৎ কোনো চোরের লুকোনো চোরাইমাল বেরিয়ে পড়লে যেমন তার মুখের চেহারা হয়, ঠিক তাই হয়ে গেল। অর্চনা বললে, রঘু, তুই আমাকে আলো নিয়ে বড় জ্যাঠাইমার কাছে দিয়ে আয়। বড় জ্যাঠাইমা শিবেশ্বরের বড় ছেলে ধনেশ্বর কাকার স্ত্রী। খুড়িমা বিচিত্র মানুষ। আজও পর্যন্ত তার সঙ্গে আমার কদাচিৎ দেখা হয়েছে। তার বড় ছেলে বিচিত্র চরিত্র মধুরভাষী আমার ব্রজদা, ব্রজেশ্বর, এবং তার সেজ ছেলে সেই দানবটি যে সুখেশ্বর কাকাকে হত্যা করেছিল। লোকে বলে এই দুই প্রকৃতি তার মধ্যে আছে। খুব বড় ঘরের কন্যা, পড়েছিলেনও ভালো ঘরে। ব্রজদার মতো মিষ্ট কথা, আবার রাগলে হিতাহিত জ্ঞান থাকে না। কিন্তু একটা বড় গুণ আছে, কেউ আশ্রয় চাইলে সেখানে তিনি আশ্চর্য মানুষ। তার নিজের সন্তানের চেয়েও বড় মমতায় তাকে বুকে জড়িয়ে ধরে থাকেন। জগদীশ্বর কাকা বড় ভাই ধনেশ্বরকেও ভয় করেন না, কিন্তু বড় বউ ঠাকুরুন কি হচ্ছে ঠাকুরপো বলে বের হলে আর তাকে খুঁজে পাওয়া যায় না। সাড়া পেলেই সরে পড়েন। কথাটা বলেই হন হন করে চলে গেল অর্চনা। পরের দিন থেকে সুলতা, আমি অর্চনার বিয়ের জন্যেই সব কিছু ফেলে দিলাম। ওই বিয়ের জন্যেই উঠে পড়ে লাগলাম। সেদিন আমি বসে চিঠি লিখছিলাম কলকাতায় যানবাজারের ম্যানেজারকে। লিখছিলাম, একজন বিচক্ষণ ঘটক অবিলম্বে যেন পাঠিয়ে দেন, এখানে বিশেষ প্রয়োজন আছে। এমন সময় খুড়িমা এলেন। অর্চনাকে সঙ্গে নিয়ে খুড়িমা আমার সামনে এই প্রথম এলেন বিবি মহলে। ভিতর মহলে আমি অনেকবার গেছি, কিন্তু তার সঙ্গে দেখা হয়েছে কদাচ কখনো, এবং আমাকে দেখবা মাত্র সরে যেতেন। কখনো আমি আগে ভাগে কথা কইলে সংক্ষিপ্ত উত্তর দিয়ে চলে যেতেন ভিতর মহলে। আমি এগিয়ে তাকে সংবর্ধনা করে নিয়ে এলাম, প্রণাম করলাম। অন্য সময় তিনি পায়ে হাত দিতে দিতেন না, বলতেন, ছুঁয়ো না বাবা, তোমাদের কাপড় চোপড় শুদ্ধ নয়, আমি পুজোর কাপড় পরে আছি, মাটিতে প্রণাম করো। তার পুজোর কাপড় আগে দেখেছিলাম, একখানা অতি জীর্ণ লাল পেড়ে গরদের শাড়ি। ব্রজদা বউ নিয়ে মাস 6 আগে যখন এসেছিল তখন একখানা নতুন দামি গরদের শাড়ি দিয়েছিল, আজ সেইখানা পরে এসেছিলেন। তাকে সসম্ভ্রমে প্রণাম করলাম মাটিতে হাত দিয়ে। তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, তোমাকে আশীর্বাদ করতে এসেছি বাবা। এবার ব্রজ এসে তোমার অনেক সুখ্যাতি করে গিয়েছিল, কিন্তু ব্রজকে তো আমি জানি, চিনি। ও যত মন্দ তত ভালো, ভালোও বাঁচতে পারে, কিন্তু ওর স্বার্থ যেখানে সেখানে সে চোর জোচ্চোর সব। আমি ভেবেছিলাম তুমি কলকাতায় বড়লোকি করতে, তাই ও তোমার মোসাহেবি করত, তাই প্রশংসা করছে। তুমিও হয়তো রায়বংশের ছেলেদের মতো, তোমার বাপ আমার ভাসুর,
তাঁর কীর্তিও শুনেছি, তাই এলে গেলে খেলে নিলে ভালো আছো মঙ্গল হোক এই বলেই কথা সেরেছি। কাল অর্চনা গিয়ে আমার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে পড়ল, বললে আমাকে সব। বউ বিমলেশ্বর ঠাকুরপোর বউও এসেছিল, ওর কাছেও সব শুনলাম। তার আগে ঘরে পুরে যে মারটা অর্চনাকে মেরেছে সেজ ঠাকুরপো তাও শুনেছিলাম। সব শুনে তোমাকে আশীর্বাদ করতে এসেছি। তুমি দীর্ঘজীবী হও বাবা, যে সংকল্প করেছ তা তুমি যত শিগগির হয় করে ফেলো। পূর্বপুরুষেরা তোমাকে আশীর্বাদ করবেন। সুলতা, আমি অভিভূত হয়ে গিয়েছিলাম ধনেশ্বর কাকার মতো নাটুকে চরিত্র ভণ্ড তান্ত্রিকের স্ত্রীর এমন কথা শুনে। ইনি মিথ্যেবাদী মিষ্টমুখ ব্রজদার মা, ইনি দৈত্যের মতো পশু চরিত্র ছেলেটার মা। একেই সারা রায়বাড়িতে প্রতিটি জন বলে মা চামুণ্ডা। বললাম, আমি এক্ষুনি চিঠি লিখছিলাম খুড়িমা। কোথায় লিখছিলে বাবা, জানাশুনো কেউ? না, কলকাতায় লিখছি ওখানকার ম্যানেজারকে একজন ঘটক পাঠাবার জন্যে। খুড়িমা বললেন, তা ভালোই করছো বাবা, তাও লেখো। তবে আমি একটি পাত্রের কথা বলতে এসেছি, তুমি চেষ্টা করে দেখো না। জানা ঘর বলতে গেলে আমাদের আপনার ঘর, তবে বিষয় তো বিষ বাবা। বিষয়ের ঝগড়ায় অতি আপনার হয়েও পর। একরকম তিন পুরুষ মুখ দেখা দেখি নেই। শঙ্কিত হয়েই বললাম, বলুন। শঙ্কা হলো সুলতা, রায়বংশের যারা তারাও আজ মহাকাল প্রভুর গদার ঘায়ে ভগ্ন উরু দুর্যোধনের মতো সংসার দৈপায়ন হ্রদের তটভূমিতে পড়ে কাতরাচ্ছে। অশ্বত্থামাও নেই এ যুগে যে সে পঞ্চপাণ্ডবের বংশধরদের মুন্ড এনে দেবে। হর্ষ বিষাদে দুর্যোধনের মৃত্যু হয়েছিল, কিন্তু এই দুর্যোধনের সবারই মৃত্যু হবে বিষাদে। খুড়িমা বললেন, আমার দাদা শ্বশুর রায়বাহাদুরের বোন ছিল জানো তো, ফন্নপূর্ণা দিদি শাশুড়ি। রায়বাহাদুর তো এ বংশে পুষ্যিপুত্তুর, কিন্তু সতী বৌরানীর কাশিতে গিয়ে কন্যা হলো, কন্যা হয়েই মারা গেলেন। সেই কন্যা ফন্নপূর্ণা দেবীর বিয়ে হয়েছিল কলকাতায়। বিয়ের পর শ্বশুররা ছাড়বে কেন, মামলা করলে তারা দানপত্তর নাকচ হবে। শেষ মিটমাট করে দিলেন বিমলাকান্ত চাটুর্যে মশায়, ক্ষীরেশ্বর রায়ের ভগ্নিপতি। 50,000 টাকা কলকাতায় জমি আর তার নিজের সম্পত্তি দিয়ে। মামলা মিটল, কিন্তু মানের মামলা মিটল না। ভাই বোনে সম্পর্কই মুছে গেল। তাই শুধু নয়, ফন্নপূর্ণা ঠাকরুনের স্বামী রাগের বশে আর একটা বিয়ে করলেন। ভাই মানে রায়বাহাদুর তত্ত্ব পাঠালে ফন্নপূর্ণা ঠাকুমার শ্বশুররা ফিরিয়ে দিতেন, কখনো আসতে দেননি। শেষ পর্যন্ত নিজের ছেলে নিয়ে ঠাকরুন স্বামী ভিন্ন হয়ে গেলেন। টাকার তার অভাব ছিল না। বাপের বাড়ির 50,000 টাকা, কলকাতায় জমি। সেই ফন্নপূর্ণা ঠাকরুন আজও বেঁচে আছেন। 75-80 বছর বয়স, ছেলে নেই। নাতিদের 2জন মারা গিয়েছে, একজন আছে। বড় নাতির একটি ছেলে আছে। বাবা, আমার মেয়ে বড় হয়েছে প্রতিমা, তা আমি চেষ্টা করেছিলাম। ছেলেটি ডাক্তারি পড়ছিল তখন, তা এ বাড়ির নাম শুনে রাজি তিনি হয়েছিলেন, তার ছেলেরা হয়নি। ওরা মস্ত বড় লোক, জমিদার তো নয়। ওরা সব কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডেপুটি, এই রকম বংশ। তা একবার তার কাছে তুমি নিজে গিয়ে পড়ো না, টাকা তো তুমি দেবে। আর এ মেয়েটাকে সবাই বলে সতী বউ ঠাকরুন ফিরে এসেছে। যদি ওই কথাটা তুমি বলো তবে হয়তো রাজিও হতে পারেন। ফন্নপূর্ণা ঠাকুমাও কথাটা জানেন, হয়তো আগ্রহ করেই নেবেন। সুরেশ্বর বললে, অন্নপূর্ণা দেবীর নাম আমি আমার বাবার কাছে শুনেছি। আমার বাবা সাহেব মানুষ, মা ছিলেন সেকালের আধুনিকা। তবুও তারা বিজয়ার পর একবার প্রণাম করতে যেতেন। তার কারণ ছিল অন্নপূর্ণা দেবী আর রত্নেশ্বর রায়ের বড় ছেলে দেবেশ্বর এক বয়সী, মাস কয়েকের ছোট বড়। অন্নপূর্ণা দেবী মানুষ হয়েছিলেন বিমলাকান্তের কাছে কাশীতে, আর দেবেশ্বর বড় হয়েছিলেন কলকাতায়। জানবাজারের এই বাড়িতে রত্নেশ্বর পাকাপোক্ত এস্টাবলিশমেন্ট করেছিলেন। প্রথম জানবাজারের বাড়িতেই থাকতেন, বছর 2 ছিলেন।
ছেলে পড়তো কলকাতার স্কুলে, আর তাদের সুখ দুঃখ দেখবার জন্য নিযুক্ত করেছিলেন ঠাকুরদাস পালকে। লেখাপড়া শেখাবার জন্য সেকালের গ্র্যাজুয়েট মাস্টার নিযুক্ত করেছিলেন। তার সঙ্গে ঘোড়ায় চড়া শেখাবার ব্যবস্থা, ডন বৈঠক শেখাবার জন্য ছিল একজন অ্যাংলো ইন্ডিয়ান। পুজোর ছুটিতে, গরমের ছুটিতে যেতেন কীর্তিহাট। ওদিকে কাশী থেকে আসতেন অন্নপূর্ণাকে নিয়ে সস্ত্রীক বিমলাকান্ত। গোটা একটা মাস কীর্তিহাটের রাজত্বে রাজপুত্র এবং রাজকন্যা সহোদর সহোদরার প্রীতিতে পিসি আর ভাইপো ছোটাছুটি করতেন, হাতি চড়ে বেড়াতেন। পুজোর সময় আশ্বিন কার্তিক মাসে ভরা কাঁসাইয়ে বজরায় ঘুরতেন, গোয়ানপাড়ায় যেতেন। দুর্গাপুজোর পর কালী পুজো রায়বাড়ির প্রধান উৎসব। সে উৎসবে সেকালে ৩-৪ দিন উৎসবে ৫,০০০ টাকা খরচ একেবারে বাজেটে নির্দিষ্ট করা ছিল। কম কখনো হতো না, বরং বেশিই হতো। তাছাড়া সরস্বতী বৌরানী বা রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের অথবা বিমলাকান্তের মানসিক পুজোর খরচ তারা আলাদা দিতেন। কালী পুজোয় দেবেশ্বর, অন্নপূর্ণা পাশাপাশি যাত্রার আসরে বসত। নিয়ম ছিল রায়বংশের যারা তারা বসতেন চেয়ারে, আর বসতেন অতিথি অভ্যাগত। রত্নেশ্বর রায়ের শ্বশুরবাড়ির লোক, জেলার ২-৪ জন হাকিম, তার সঙ্গে দারোগা, ইন্সপেক্টর, সাব রেজিস্ট্রার আর ২-৪ জন বন্ধুবান্ধব। তার মধ্যে অন্নপূর্ণা আর দেবেশ্বর ঠিক মাঝখানে বসতেন দুখানা চেয়ারে। বিসর্জন ছিল না, পাষাণময়ী কালী, তবু বিসর্জনের রাত্রে বাজি পুড়ত। তারও অঙ্ক কখনো ২০০-র নিচে নামেনি, ক্রমে ক্রমে বেড়ে গেছে। সেখানেও এই সব অতিথি অভ্যাগতদের জন্য একটা চাঁদোয়া হতো, তার নিচে বসতেন এই সব লোকেরাই। সেখানেও অন্নপূর্ণা দেবেশ্বরের আসন ছিল সামনের সারিতে পাশাপাশি। আর একটা ঘটনা কয়েক বছরই ঘটেছিল, সেটা ভাই দ্বিতীয়ার দিন। দেবেশ্বরের বোন ছিল না, রত্নেশ্বরকে বোন হিসাবে ফোঁটা দিতেন অন্নপূর্ণা দেবী। তাই দেখে দেবেশ্বর কাঁদতেন, আমিও ফোঁটা নেব। গ্রাম সম্পর্কের বোন বের করতে দেরি হয়নি, কিন্তু তা না, দেবেশ্বরের আবদার ওই অন্ন পিসির কাছে ফোঁটা নেবে। অন্নপূর্ণাও ফোঁস করে কাঁদতেন, আমি দেবু ভাইপোকে ফোঁটা দেব। এদের সঙ্গে আর একজন অহরহ ঘুরত সুলতা, তার নাম হলো গোপাল পাল, দেবেশ্বরের ঠাকুরদাস জ্যাঠামশাইয়ের ছেলে। তাই খুড়িমা মানে ধনেশ্বর কাকার স্ত্রী আমাকে বললেন, তুমি নিজে যাও বাবা, তিনি নিজে আজও বেঁচে, তোমার কথা রাখবেন বোধহয়। অর্চনার একখানা ফটো নিয়ে যেও, তাতে কাজ দেবে। তার মায়ের অয়েল পেন্টিং তার কাছে আছে, অর্চনার সঙ্গে মিল দেখলে মন তার নরম হবে বলেই আমার বিশ্বাস। ঘড়িতে ঢং ঢং শব্দে ঘণ্টা বাজছিল। সুলতা ঘড়ির দিকে তাকিয়ে দেখলে 10টা। ওদিকের খাবার ঘরের টেবিলের উপর বাসনপত্রের ঠুংঠাং শব্দ হচ্ছে, অর্চনার গলা পাওয়া যাচ্ছে। সম্ভবত বাসন সাজানো হচ্ছে, খাবার তৈরি হয়ে গেছে। সুরেশ্বর বললে, এখন এখানেই ছেদ টানতে হবে হয়তো। 1937 সালে সেদিন মেজ তরফের বড় খুড়িমার একটা কথা বলেই ছেদটা টানি সুলতা। তাকে আমার বড় ভালো লাগলো। বললাম, এ বাড়িতে এলেন খুড়িমা, কিছু খাবেন না? হাসলেন তিনি, বললেন, খাবো না কেন বাবা, তবে তোমার রঘুর হাতে তো খাবো না। অর্চনা এতক্ষণ আমাদের পানে পিছন ফিরে কাঁসাইয়ের ধারের বারান্দায় ঠিক দরজাটার সামনেই দাঁড়িয়েছিল। সে এবার বললে, আমি চা করে আনবো জ্যাঠাইমা? তা আন, কিন্তু এত বেলায় চা কেন? শরবত করে আন। শীতের দিনে শরবত খাবে? তাহলে চা করেই আন, তোরাও খাবি। অর্চনা চলে গেল। খুড়িমা এবার কথা বন্ধ করে উঠে চারদিক ঘুরে দেখতে দেখতে হঠাৎ বললেন, জানো বাবা সুরেশ্বর, এই বিবি মহলে আমি আজ প্রায় 30 বছর আসিনি। এসেছিলাম সেই বিয়ের পর। কনে বউ আমি তখন 13 পার হয়ে 14তে পড়েছি। তখন আর একরকম ছিল, এমন সুন্দর ছিল না। তোমার বাবা আমার ভাসুর, কিন্তু তোমার কাকার বিয়ে আগে হয়েছিল। তোমার বাবা বিয়ে করলেন, করে এখানকার ভেতর মহলে তোমাদের অংশ আর বিবি মহল একরকম নতুন করে গড়লেন। তখন থেকে আর ঢুকিনি।
বলে হাসলেন। সে হাসি ঠিক সহজ হাসি নয়, তার অর্থ ঠিক হাসি নয়, তার মধ্যে অনেক কিছু ছিল। সুরেশ্বর বললে, আমি ঠিক বুঝিনি, তাই জিজ্ঞাসা করে বসলাম, কেন খুড়িমা? সঙ্গে সঙ্গে মনেও পড়ল যে বাবার মৃত্যুর পর যখন প্রথম মায়ের সঙ্গে এসেছিলাম বাবার শ্রাদ্ধ করতে, তখন খুড়িমা এ বাড়িতে আসেননি। তার সঙ্গে মা দেখা করে এসেছিলেন ও বাড়িতে গিয়ে। আমিও মার সঙ্গে ছিলাম। শুনেছিলাম মেজ ঠাকুমা বলেছিলেন, বড় বৌমার কথা ছেড়ে দাও মা, বড় জমিদার বাড়ির মেয়ে অবস্থাহীন হয়েছে কিন্তু দম্ভ যায়নি, 24 ঘন্টা দম্ভে ফেটে পড়ছে। মা ধনেশ্বরকে ভয় করে এ বাড়ির সবাই। জগদীশ্বর তো সারা গাঁয়ের লোকের কাছে বাঘ ভালুকের মতো, কিন্তু বড় বৌমার কাছে সব জুজু। মন হলো তো মা দেবতা, আর মেজাজ বেগড়ালো তো মহিষ মর্দিনী। আমার প্রশ্ন শুনে খুড়িমা চুপ করে রইলেন। কোনো উত্তর না দিয়ে ঘরের দেওয়ালে টাঙানো আমার বাবা এবং মায়ের অয়েল পেন্টিংটার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এ ছবি তোমার বাবার একটু বেশি বয়সের ছবি। বিয়েই তো করেছিলেন 27 বছর পার করে। বললাম, হ্যাঁ হ্যাঁ, 20-21 বছর বয়সের সে রূপ এতে নেই। এতে ফ্রেঞ্চ কাট দাড়ি রয়েছে, গোঁফ সুচলো করে পাকানো, যেন ভারী কি মানুষ। মায়ের তোমার পূর্ণ যুবতী বয়স, বোধহয় এর থেকে ভালো চেহারা কখনো হয়নি। 20-21 বছরে তোমার বাবার সে রূপ ভোলবার নয় বাবা। আমার ঠাকুমা দেখে বলেছিলেন, এ যে কন্দর পোলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি দেখেছিলেন? সলজ্জ হেসে মাথায় কাপড় একটু টেনে দিয়ে খুড়িমা বললেন, দেখেছি বই কি বাবা, না হলে আর বলছি কি করে। আমার বাপের বাড়ি গিয়েছিলেন বেড়াতে, উনিই তো আমার বিয়ের ঘটক বাবা। আমি কৌতুক বোধ করে তাকে জিজ্ঞাসা করলাম, সুলতা, তাই নাকি? কই শুনিনি তো। শুনবে কি করে বলো, এ কথা তো বেশি কেউ জানতো না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার তখন বয়স 13 চলছে। গোবরডাঙ্গার মুখুজ্জে বাড়ির দৌহিত্র শরিক হলেন বাপ, আর গড়ের বাড়ুজ্জে বাড়ির মেয়ে হলেন আমার মা। দুদিক থেকে সম্পত্তি পেয়ে আমার বাবা কেষ্টবিষ্ট লোক, চালচলন একেবারে রাজা রাজডার মতো। আর আমার রূপ ছিল বাবা, 13 বছর বয়সে আমার রূপের খ্যাতি রটেছিল। সম্বন্ধ আপনি আসছিল, বাপের বড় আদুরে মেয়ে ছিলাম আমি। রাগলে জ্ঞান থাকতো না। আমাদের বাগান ছিল খুব ভালো, সাবু গাছ, হরেক রকমের পাম গাছ, অর্কিড, পাতাবাহার থেকে গোলাপ, জুঁই, বেল, জবা, চামেলি, গন্ধরাজ, চাঁপা, কি গাছ ছিল না। তার মধ্যে গোটা কয়েক মতিয়া বেল ছিল। তার ফুল হতো এই বড় বড়, আর কুঁড়িগুলো হতো বড় বড় মুক্তোর মতো। ঠাকুমা শিব পুজো করাতেন, আমি মতিয়া বেলের কুঁড়ি তুলে মালা গেঁথে পরাতাম। কিন্তু পাড়ার সব গেরস্ত ঘরের মেয়েরা খুব ভোরে উঠে এসে ফুল চুরি করে নিয়ে পালাতো। আমার বাতিক ছিল এদের পাকড়ে খুব বকাঝকা করে তারপর মালিকে ডেকে ফুল দিতে বলতাম, তারা নিয়ে যেত। ওটা আমার স্বভাব ছিল, এখনও আছে। কেউ গরিব এসে কাপড় চাইলে প্রথমে খানিকটা খুব বকতাম, তারপর তারা যখন চলে যেতে চাইতো তখন ডেকে কাপড় দিতাম। একদিন বাবা ভোরে উঠে এমনি কতকগুলো মেয়েকে ধরে বকাবকি করছি, হঠাৎ নজরে পড়ল বাগানের পাঁচিলের ওপার থেকে একখানা হাত তুলে কেউ মার্শাল নীল গোলাপের লতার একটা ডাল আস্তে আস্তে নোয়াচ্ছে। মস্ত বড় মার্শাল নীলের লতা, আর ফুলগুলো খুব ভালো। আমি মালিকে বললাম, দেখেছিস? সে বললে, হ্যাঁ। বললাম, আস্তে আস্তে যা, গিয়ে 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরবি হাতখানা, তারপর দেখছি আমি, যা। মালি গিয়ে খপ করে চেপে ধরলে হাতখানা। তারপর কি কথা হলো মালির সঙ্গে, মালি হাত ছেড়ে দিলে। আমার রাগ হলো, বললাম, হাত যে ছেড়ে দিলি হারামজাদা। মালি বললে, খুব একজন বড় বাবু দিদিমণি। যেই হোক, যে ফুল চুরি করছে সে চোর, তুই কেন ছাড়লি তাকে? মালি বললে, বাবু আসছে দিদিমণি। বললে, আরে হাত ছাড়ো,
আমি হাতটা এখুনি টেনে ছাড়িয়ে নিতে পারি, তোমার থেকে আমার জোর বেশি। ছেড়ে দাও, আমি ফুল তুলেছি, তা যখন মালিকের আপত্তি তখন আমি নিজেই যাচ্ছি তার সামনে। ওই উনি আসছে, ওই ফটকে দাঁড়িয়েছে। বাবা, তোমার বাবাকে দূর থেকে দেখেই আমি হতভম্ব হয়ে গেলাম। একেবারে সাক্ষাৎ রাজপুত্র, তোমাদের বংশের লম্বা তো সবাই, আর তেমনি রূপ। তখন ফুনফুনে দাড়ি বলে দাড়ি কামানো, গোঁফ সদ্য গজিয়েছে, আর যেমন পোশাক তেমনি কেতা দুরস্ত। দারোয়ানকে বলে তিনি ফটকের ভেতরে ঢুকলেন, তার হাতে 3-4টে মার্শাল নীল গোলাপ। বাবা, আমার লজ্জার সীমা রইল না। আমি একেবারে দেছুট বাড়ির ভিতরে গিয়ে হাজির। বাড়ির ঝি চাকরেরা উঠেছে, আর উঠেছেন ঠাকুমা। আমাকে দেখে বললেন, কি লা, এমন হাঁপাচ্ছিস কেন? ছুটে পালিয়ে এসেছি ঠাকুমা। কেন, কি হলো? আমি বললাম, বাবা। ঠাকুমার সঙ্গে আমার খুব ভাব ছিল, খুব ভালোবাসতেন। এমন সময় মালি এসে বলল, ও বাবু দাঁড়িয়ে আছেন। আমি বললাম, যেতে বলে দে। ঠাকুমা বললেন, না, আমি যাচ্ছি, দাঁড়া। দেখি নবাব নন্দিনী আমার আবার কাকে কি বলে এলেন, কি ফ্যাসাদ বাঁধালেন। ঠাকুমা খিড়কির দরজা দিয়ে বাগানে গেলেন, আমি দরজার আড়ে লুকিয়ে রইলাম। একটু থামলেন খুড়িমা, তারপর হেসে ওই বাবার ছবির দিকে তাকিয়ে বললেন, কি হাসি বাবা, হো 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 করে হেসে একেবারে সারা। তখন ঠাকুমার সঙ্গে পরিচয় হয়ে গেছে। ঠাকুমা পরিচয় পেয়েছেন একেবারে অপ্রস্তুতে শেষ। কীর্তিহাটের রায়বাড়ির বড় রায়মশাইয়ের ছোট ছেলে, বিএ পাশ করেছে অনার্স নিয়ে, এমএ পড়ছে। এসেছে গোবরডাঙ্গার মূল মুখুজ্জে বাড়িতে, এসেছে শিকারের নেমন্তন্নে। গোবরডাঙ্গার মুখুজ্জে বাড়িতে শিকারের ধুম ছিল, গোটা বাংলাদেশের লোক জানে। জ্ঞানদা মুখুজ্জে তখন নতুন উঠেছেন, ভারী নাম। ওর সঙ্গে আলাপ হয়ে গোবরডাঙ্গা এসে ভোরবেলা উঠে একলা বেরিয়ে আমাদের বাগানের ধারে মার্শাল নীলের ঝুঁকে পড়া ডাল নুইয়ে ফুল তুলছিলেন। তাকেই আমি মালি দিয়ে পাকড়েছি। কি লজ্জা বলো তো! ঠাকুমা এসে আমাকে টেনে ধরে নিয়ে গেলেন, বললেন, এই এনেছি ভাই এবাড়ির পুলিশ সাহেবকে। এ মেয়ে ভাই, পুলিশ সাহেব, তা ধরবি তো ধর রাজার ছেলেকে। আমি লজ্জায় মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলাম। তোমার বাবা খুব হাসলেন। বাবা এলেন, আমাকেই চা জল খাবার আনতে হলো, খেয়ে বিদায় নিলেন। তারপর একটু চুপ করে থেকে বললেন, এরপর বাবা তোমার ঠাকুরদার কাছে এলেন বিয়ের কথা নিয়ে। তোমার ঠাকুরদা তো সাহেবী মেজাজের লোক ছিলেন। বললেন, যোগেশ্বরের বিয়ে এখন তো দেবই না, এমএ পাশ করার পর ভাবব, আর বিয়েও করবে নিজে দেখে। বড় ছেলের বিয়ে দিয়েছি জনাইয়ে, তাতে ছেলে সুখী হয়েছে, কিন্তু শ্বশুরবাড়ির চাপে অন্যরকম হয়ে গেল, যা ঠিক আমার পছন্দ নয়। যোগেশ্বরকে আমি অন্য রকম তৈরি করব, হয়তো বিলেত পাঠাবো। এখন থেকে বিয়ে দিয়ে ওর হাত পা বেঁধে পঙ্গু করে দেব না। আর আমার ইচ্ছে ওর বউ হয় লেখাপড়া জানা মেয়ে। আপনার মেয়ে 13 বছরের হতেই ব্যস্ত হয়েছেন বিয়ে দেবার জন্যে, সুতরাং মতে মিলবে না। আপনারা বড় লোক, মানি লোক, মেয়ে সুন্দরী, আপনারা চেষ্টা করুন, যোগেশ্বরের থেকে ভালো পাত্র মিলবে। বাবা ফিরে এলেন মুখ ভার করে। ঠাকুমাকে বললেন, তুমি পাঠালে জোর করে, এখন হলো তো? তারপরই বাবাকে চিঠি দিলেন তোমার খুড়ো মশাইয়ের সন্ধান দিয়ে। আমার শ্বশুর তখন কীর্তিহাটে দেবোত্তরের ভার নিয়ে রাজত্বি করছেন জমিদারদের বনেদি চালে। তোমার খুড়ো তখন এন্ট্রান্স পাশ করে কলকাতায় পড়ছেন। পুজো আহ্নিকে খুব ঝোঁক। চেহারাতে তিনি তোমার বাপের থেকে উজ্জ্বলই ছিলেন। লিখলেন, আমার খুড়তুতো ভাই আছে, বড় কাকার বড় ছেলে, লেখাপড়া করছে, হিন্দুয়ানিতে ঝোঁক আছে, সুন্দরী কন্যা খুঁজছেন। আপনি যদি পছন্দ মনে করেন তবে চেষ্টা করুন, আমার বিশ্বাস হয়ে যাবে। আমি আমার ভাইকে বলেছি আপনার মেয়ের রূপের কথা, আর ভবিষ্যতে রায়বাড়িতে সে উপযুক্ত গৃহিণী হতে পারবে। ঠাকুমা বললেন, তাই করো রমানাথ। আমার বাবার নাম রমানাথ বাড়ুজ্জে। অন্তত রায়বাড়ির শরিক হয়ে থাক আমাদের মেয়ে। বড় ভাই ফিরিয়ে দিয়েছে,
মেজ ভাইয়ের পুত্রবধূ হয়ে থাক, জেদটা তাতে আমার বজায় থাকবে। তাই হলো, মেজ তরফের বড় বউ হয়ে এলাম। আমার টানে তোমার কাকা লেখাপড়া ছেড়ে বাড়ি এসে বসলেন, জুড়ি হাঁকালেন, প্রজা শাসন করলেন, থিয়েটার করলেন, মদ ধরলেন। আমার কোলে 2 বছর অন্তর ওইসব ছেলের পাল এলো। বড় ব্রজ, তাকে জানো, সেজোটা যা করেছে তাও জানো। ওদিকে তোমার বাপের নামে দেশ ছাইল, তবু উনি বলতেন খবরের কাগজওয়ালা, বাঁধা মাইনের চাকর, মাতাল, ফিরিঙ্গি মেয়ে নিয়ে ঘোরে। তারপর যখন বিয়ে করে এখানে তোমার মাকে নিয়ে এলেন, তখন মেজ তরফের দেনা হয়েছে, সম্পত্তি বিক্রি হচ্ছে, কিনছে তোমার বাপ আর জ্যাঠা। বাবা, তখন থেকে আমার রাগ হলো। মনে হলো আমার সর্বনাশের হেতু ওই তোমার বাপ। সেদিন থেকে বিবি মহল আমি মারাইনি। তোমার কথা শুনেছিলাম, মেলা টাকা তোমার, ছবি আঁকো আর টাকা ওড়াও। এখানকার চালচলন তাও ভালো লাগেনি। আমার ছেলেরা ব্রজবাদে সবাই তোমার নামে অনেক কথা বলে। কিন্তু কাল অর্চনা গিয়ে যখন পড়ল আমার পায়ে আর তোমার কথা বললে, তখন চোখ খুলল। ভাবলাম ভালোই হয়েছে, ছেলে তো মা বাপ দুয়ের গুণেই হয়। আমার গর্ভে তুমি হলে তুমি এমন হতে না, অন্যরকম হতে। তোমার মা লেখাপড়া জানা মেয়ে, বড় উকিলের ভাগ্নি, তার গুণ পেয়েই না তুমি এমনি। আজ অর্চনার বিয়ের সব ভার নিতে চেয়েছ, দেবোত্তরকে বাঁচিয়ে রেখেছ। ছোট মা, আমার শাশুড়ির জন্যে এত করেছ, ভালোই হয়েছে। সারা রাত ভেবে সকালে অর্চনাকে বললাম, চল তো সুরেশ্বরের সঙ্গে দেখা করে আসি, কথা বলে আসি। তা মনটা জুড়লো বাবা। আমি অভিভূতের মতো দাঁড়িয়ে শুনছিলাম, দাঁড়িয়েই রইলাম। অর্চনা চা হাতে নিয়ে এসে দাঁড়ালো। চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, পান দেখ দেখি, সুরেশ্বরের এখানে পানের কারবার আছে না নেই? কলকাতায় মানুষ আজকালকার ছেলে সিগারেট খায়, মদও হয়তো খায়, কিন্তু পান তো ওরা খায় না। বলে খুড়িমা হাসলেন। অর্চনা বললে, দোক্তা আনতে রঘুকে আমি পাঠিয়েছি, পান এখানে আছে, জর্দাও আছে। তা জর্দায় তো তোমার হবে না। সুরদার সেদিকে ত্রুটি নেই, সাহেবি কেতা থেকে দেশি কেতার বন্দোবস্তের ত্রুটি নেই। খুড়িমা বললেন, তা তো এবাড়ির চিরকালের রেওয়াজ মা। আমি যখন প্রথম বউ হয়ে এলাম, তখন গাড়ি ঘোড়া, লোক লস্কর, সাহেবি বাসন, কাঁটা চামচে মুসলমানদের বাসন বাবুর্চি সব ছিল। শ্বশুরের আমলের হাতিটাও তখন বেঁচে। তা যা, পান সেজে নিয়ে আয়। যা, দাঁড়াস নে, চা খেয়েই আমার পান চাই। খাওয়ার পর মিষ্টি মুখ থাকলে আমার ন্যাকার আসে। অর্চনা চলে গেল। খুড়িমা চা নিয়ে কর গুনে নিবেদন করে নিয়ে চায়ে চুমুক দিয়ে বললেন, চমৎকার চা হয়েছে, এমন চা অনেক দিন খাইনি। হঠাৎ হেসে বললেন, আমাদের বাড়িতে 2 পয়সা প্যাকেটের চা আর একটা পুরনো অ্যালুমিনিয়ামের হাঁড়িতে জল গরম হয়। ফুটতে শুরু করলে প্যাকেট শুদ্ধ চা ফেলে দিয়ে ফুটল। তাই নামিয়ে দুধ দিয়ে পেতলের হাতায় ঘেঁটে চা তৈরি হলো। তারপর কাঁসার গেলাসে 1 গেলাস করে নিয়ে বসলো মেয়ে পুরুষ ছেলেতে 20-25 জন। যেমন গন্ধ তেমনি স্বাদ। আমি ভেবে পাচ্ছিলাম না সুলতা, এসব কথার কি উত্তর দেব। শুধু শুনেই যাচ্ছিলাম, কিন্তু খুড়িমার সেদিকে গ্রাহ্য ছিল না। তিনি যেন শুধু কথা বলতেই এসেছিলেন এবং আমাকেই বলতে চেয়েছিলেন। হঠাৎ এবার বলে ফেললেন, আমার হিংসে ছিল বাবা, রাগ ছিল, দারুণ রাগ ছিল। দেখো, এসব তো আমার হতে পারত, তুই তো আমার পেটে হতে পারতিস। তা হলো না, বেশ হলো না। আমি লেখাপড়া জানা ছিলাম না, বিবি ছিলাম না, বেশ, কিন্তু ঘটকালি করে আমার কপালে এই এমন একটা মানুষ। অর্চনা এসে ঢুকল পান হাতে করে। সঙ্গে সঙ্গে থেমে গেলেন খুড়িমা। খুড়িমা হেসে বললেন, পান? প্রাণটা বাঁচল। এ তো বেশ বড় ঢলকো পান রে, খুব মোটা খিলি করেছিস। অর্চনার সেই এক উত্তর, তোমার ভাসুরপো একেবারে আমির গো,
পানের সরঞ্জাম সেই কলকাতার কাটা সুপারি, সুগন্ধি খয়ের, কমলা লেবুর শুকনো খোসা, খুব সুগন্ধি জর্দা, ছোট এলাচ, বড় এলাচ সব আছে। ছোট এলাচ দিয়েছিস নাকি? তুমি খাও না আমি জানি, জর্দাও দিইনি। আন, জর্দা খাইনে পাইনে বলে রে, নইলে সেকালে কাশি থেকে জর্দা আসতো মেজ তরফের কর্তার নামে, তাই ভাগ করে দিতেন। এখন কড়া তামাক পাতা আর দুটো জোয়ান মৌরি দিয়ে ভেজে নামিয়ে নি। আন, জর্দা আন। এতক্ষণে সুলতা আমি কথা খুঁজে পেয়ে বাঁচলাম। বললাম, কৌটোটা আপনি নিয়ে যান খুড়িমা। নিয়ে যাব? আমার মুখের দিকে তাকালেন খানিকক্ষণ, তারপর বললেন, দে, তোকে আজ বড় ভালো লাগলো রে। তারপরই চলে গেলেন। যেতে যেতে ফিরে দাঁড়িয়ে বললেন, যা বললাম তার চেষ্টা তুই অবিলম্বে কর বাবা। তোর ঠাকুরদার ওপর ফন্নপূর্ণা ঠাকুমার একটা মায়া ছিল, হয়তো তোর কথা রাখলেও রাখতে পারেন। সে ছেলের বিয়ে এখনো হয়নি, এ বাড়িতে বিয়ে দেবেন না বলে চিঠি লিখেছিলেন অগ্রহায়ণ মাসে। আজ তো মাঘ মাসের ৪ঠা। আজ এই পর্যন্ত। অসাধারণ এক জমিদারি উপন্যাস, যত পড়ছি ততই ভালো লাগছে। আশা করি আপনাদেরও তাই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।